প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। নেমে আয় বলছি, নইলে গুলি ছুঁড়ে শেষ করে দেবো। অত ছাড়া বাজি, নেমে আয় বলছি। অন্য কাউকে তোমার যদি দরকার হয় তো বলো, আর কাউকে চাই? বড়দের কথা আর বলো না তো, তাদের দাপটে নিজের বিবাহিতা স্ত্রীকেও চোরের মতো দেখতে হয়। আমি বুঝি সব পারি? এক বাড়ির লোক, মা গো, কেউ যদি দেখে ফেলেন? বাড়ির গোলমালে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। এবার থেকে তুমি মেসে গিয়েই থাকবে। ও বাবারে, বন্দুক! জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা নিষিদ্ধ ফল অবলম্বনে আজকের গল্প একটুকু ছোঁয়া লাগে। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প একটুকু ছোঁয়া লাগে। রানী, কি সুন্দর তোর বর হয়েছে রে, একেবারে যেন রাজপুত্তুর। কি রে, তাই না বল? ও মা, একেবারে যেন রাজপুত্তুর। রাজপুত্তুরই তো রে, রায় বাহাদুরের ছেলে। রাজপুত্তুর ছাড়া আর কি হবে? দেখ দেখ, সত্যি যা বলেছিস। তো আমাদের রানীও ফেলনা নাকি? দেখবি রানীকে দেখে ওই বর্মশের না চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যাবে, তাই না রে রানী? যা, কি যে বলিস তোরা। দেখ দেখ তাড়াতাড়ি, আরে আয় রে, তাড়াতাড়ি আয় না। কই গেলে? আরে এবার যে রানীকে নিয়ে আসতে হবে, সময় যে বেরিয়ে যাচ্ছে। আরে সব গেল কোথায়? উফ, যেদিকটা না দেখবো সেদিকটাতেই আমার আবার। এই যে বেআই মশাই, আপনার সঙ্গে একখানা কথা ছিল যে, মানে বিয়ের আগেই কথাটা বলতে হবে। বিয়ের আগেই? রায় বাহাদুর, মানে আপনার কি কোনো, মানে এতদিন তো কিছু, আমাদের কি কোনো ত্রুটি হয়েছে? বেআই মশাই, মাঝ পথে দাঁড়িয়ে এত মানে জিজ্ঞেস করলে কি করে হবে? আসুন এদিকে আসুন। আগে আমার কথা, তারপর বিয়ের জোগাড়, বুঝলেন? আমার যে সত্যি। চলুন চলুন, দেরি করবেন না। বাগবাজারের দুর্গাচরণবাবু ধনে মানে খুব একটা কেউকেটা না হলে কি হবে, তার মেয়েটি যেন এক্কেবারে লক্ষ্মী প্রতিমা। রানীর বয়স মোটে 13, কিন্তু এর মধ্যেই রান্না বান্না, পান সাজা, ঘর গেরস্থালির কাজে তার জুড়ি মেলা ভার। দুর্গাচরণবাবুর বড় মেয়ে 19 বছরের যামিনীর আগেই বিয়ে হয়ে গেছে। স্বামী সন্তান নিয়ে শিবপুরে সে এখন বেশ গিন্নি বান্নি হয়ে সংসার করছে। এই রানীটি পার হলেই দুর্গাবাবু হাঁপ ছেড়ে বাঁচেন। ভবানীপুরের রায়বাহাদুর প্রফুল্ল কুমারের একমাত্র ছেলে হেমন্ত। তার সঙ্গে মেয়ের সম্বন্ধটা শুরুতে অনেকটা আকাশকুসুম বলেই ভেবে নিয়েছিলেন দুর্গাবাবু, কিন্তু রানীকে দেখে রায়বাহাদুর এতটাই মুগ্ধ হলেন যে দেনা পাওনার কথাটি পর্যন্ত তোলেননি। তার পারিষদরা 2-1 ইতস্তত করেছিল বটে, তা প্রফুল্লকুমার রায়বাহাদুর তাতে আমলই দেননি, বরং এক্কেবারে ফাল্গুন মাসে বিয়ের তারিখ একরকম মনস্থ করেই তবে ফিরেছিলেন। বেশি দিন আগের নয়, এ হলো অগ্রহায়ণ মাসের কথা। তারপর থেকেই
পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি রানীর মা পর্যন্ত খুঁত খুঁত করে যাচ্ছে। হ্যাঁ গা, রায় বাহাদুর সত্যিই কিছু চাননি তো? তুমি ঠিক শুনেছ নাকি বিয়ের দিন কোনো রকমে একটা... আহ, কি যে বলো না গিন্নি, তারা ঠিক নেই। না মানে রায় বাহাদুর হলেন মাটির মানুষ, বুঝলে? কি দরাজ প্রাণ, দেখলে না? একেবারে শিব ঠাকুরটির মতো কেমন আপন ভোলা লোক, তাকেই কিনা... না মানে আসলে রাজরাজরার ব্যাপার তো, তাই বড্ড ভয় করে গো, তাই বলছিলাম আর কি। আহা, ভেবো না গিন্নি, ভেবো না। আচ্ছা, তোমার রানী একেবারে রাজরানী হবে, দেখে নিও। সত্যি বেশ নিশ্চিন্ত ছিলেন দুর্গাচরণ। অগ্রহায়ণে পাকা কথা হয়ে যাবার পর হৈ হৈ করে বিয়ের জোগাড় যন্ত্র একা হাতে সমস্ত সামলাতে সামলাতেই তার 2 মাস কেটে গেছে। কিন্তু আজ বিয়ের লগ্ন যখন আশি আশি করছে, তখন এমন কি জরুরি কথা বলতে ডাকলেন তাকে রায়বাহাদুর? তাহলে কি রানীর মা যা আশঙ্কা করেছিল সেটাই সত্যি হয়ে দাঁড়ালো? ঢিপ ঢিপ বুকে এক রাশ ভয় নিয়ে রায়বাহাদুরের পিছন পিছন নিচতলার রোয়াকের পাশে একটা ফাঁকা ঘরে এসে দাঁড়ালেন দুর্গাচরণ। বিয়েবাড়ির হুল্লোড় এদিকটায় একটু কম, সে ঘরের জৌলুসও কম। ঘরটায় খানকতক চেয়ার আর মেহগনি কাঠের একটা বড় টেবিল রয়েছে। একখানা চেয়ার টেনে ধপ করে বসে পড়লেন রায়বাহাদুর। বললেন, একটা কথা বলার ছিল বেআই মশাই। বসুন বসুন। হ্যাঁ, আগে বলুন। আপনার মেয়ের বয়স তো 13, কেমন ঠিক কিনা? হ্যাঁ, আগে। তা আমার ছেলে হেমন্তর বয়স 21, তাই তো? আগে তেমনই তো শুনেছি। সে 21 বছরের জোয়ান ছেলে, কলেজে পড়ে। তার মানে আমার বধূমাতা এখনো নাবালিকা। আমরা বাল্যবিবাহ দিচ্ছি, ঠিক কিনা? হ্যাঁ, তা তো দিচ্ছি। বাল্যবিবাহ ভালো। একান্নবর্তী পরিবারকে টিকিয়ে রাখতে হলে ছোট বয়সের মেয়ে বাড়িতে বউ করে না এনে উপায় নেই। শ্বশুর শাশুড়ি ননদ যা সবার সঙ্গে বেশ মানিয়ে গনিয়ে থাকতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু বধূমাতা আমার বাড়িতে মেয়ের মতোই আদর যত্নে থাকবে, কিন্তু স্বামীর সঙ্গে তার দেখা সাক্ষাৎ হবে না। হ্যাঁ, মানে বাবা জীবন কি অন্য কোথাও? না না বেআই মশাই, হেমন্ত ওই বাড়িতেই থাকবে, কিন্তু বধূমাতা 16-এ না পড়লে স্বামী সঙ্গটি তার ঘটবে না। আপনারা চাইলে কন্যাকে আপনার বাড়িতেও এনে রাখতে পারেন, তবে জামাইকে নিমন্ত্রণ করা যাবে না। দরকার হলে কন্যার অসাক্ষাতে জামাই আসবে, কিন্তু দুজনকে কখনোই এক জায়গায় রাখা যাবে না। কেমন, রাজি তো? আগে আগে কিছুই তো বুঝলাম না। মানে বিয়ে হচ্ছে অথচ সংসার করবে না? পাড়া পড়শি আত্মীয়দের কাছে কি জবাব দেব তাহলে? জবাব সে আপনি জানেন কি বলবেন, আর অত কথা বলারই বা কি দরকার মশাই? ঘরের কথা ঘরেই থাক না। আমি কোনো মতেই কথার নড়চড় করব না। সামাজিক সমস্যা নামে আমার একখানা বই আছে, পড়েছেন তো? আগে আপনি বিখ্যাত মানুষ, আপনার বই কে না পড়েছে? বঙ্কিমের মতো বিখ্যাত আর হতে পারলাম কই। অবশ্য বঙ্কিমকে আমি বলেছিলাম বটে, তোমার যেমন নামধাম হয়েছে, তাতে ওই সব ভালোবাসা টাসা ছেড়ে এমন কিছু লেখো যাতে সমাজের উপকার হয়। এই বরপণ নিয়ে কিংবা বাঙালির যৌথ কারবার নিয়ে। বঙ্কিম অবশ্য কথা দিয়েছে যে যাকে কি যেন বলছিলাম, আগে মেয়ে আর জামাই একসঙ্গে থাকবে না? হ্যাঁ 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 হ্যাঁ, তা আমার সেই বইখানার বাল্যবিবাহ চ্যাপ্টারে আমি লিখে দিয়েছি, মেয়ের 16 আর ছেলের 24 বছর বয়স না হলে তারা কিছুতেই স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারবে না, করা উচিত নয়। কেন উচিত নয় সেসব কথা অবশ্য এই কেতাবেই পাবেন, পড়ে নেবেন ক্ষণ। কেউ দেখবেন মশাই, আমার কথা মানে কথা, তার নড়চড় যেন না হয়। কি রাজি তো?
তাহলে বলুন, বরকর্তা হয়ে বসি গিয়ে। না মানে রানীর মাকে একবার, আসলে মেয়েদের ব্যাপার স্যাপার তো। অবশ্য আপনি যখন বলছেন নিশ্চয়ই ভালো ভেবেই বলছেন। আপনার কথায় আমি আর কি করে ওরে, কে কোথায় আছিস? যা যা রানীমাকে নিয়ে আয়, বিয়ের লগ্ন যে এসে পড়লো, একটুও কি কারণ কোনো হুঁশ নেই? বেশ ধুমধাম করেই রানী আর হেমন্তর বিয়ে হয়ে গেল। বরকনের জুটি দেখে সবাই ধন্য ধন্য করতে লাগলো। অতিথি আপ্যায়ন, খাওয়া দাওয়া, বরকনে বিদায় সবই বেশ নির্বিঘ্নে মিটে গেল। কিন্তু দুর্গাচরণের মন থেকে খচখচানিটা কিছুতেই গেল না। তার নিজের যখন বিয়ে হয়েছিল তখন রানীর মায়ের বয়স মোটে 11, কিন্তু কই তাঁর অমন দজ্জাল মা আর দুর্দণ্ড প্রতাপ বাবা তো ছেলে বউকে সংসার করতে কোনোদিন বাধা দেননি। অবশ্য রায়বাহাদুরের মুখের ওপর কিছু বলার মতো স্পর্ধাও তাঁদের নেই। তাই দুর্গাচরণ আর তাঁর গিন্নি বেশ উৎকণ্ঠা নিয়েই দিন কাটাতে লাগলেন। রানীর বৌভাত, ফুলশয্যা সবই হলো নিয়ম মেনে, কিন্তু বৌভাতের পর থেকেই রানী এক্কেবারে অন্তঃপুরে বন্দী হল। আর রায়বাহাদুরের একমাত্র সন্তান হেমন্ত অন্তঃপুর থেকে উৎখাত হল। 4 বেলা খাওয়ার বাইরে অন্তঃপুরের সঙ্গে তার আর কোনো সম্পর্ক রইল না। বইখাতা নিয়ে বারবাড়ির একখানা ঘরে এসে উঠল সে। রায়বাহাদুর বাবার কড়া হুকুম অমান্য করার সাধ্য তার নেই। মাসখানেক পরে শ্বশুরবাড়ি থেকে রানী তার বাপের বাড়িতে চলে গেল। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর দিনটায় রানীকে তার দিদির বাড়িতে পাঠিয়ে নতুন জামাইকে বাড়িতে এনে আপ্যায়ন করলেন দুর্গাচরণ বাবু। জামাইয়ের ম্লান মুখ আর দীর্ঘশ্বাসটা শাশুড়ির চোখ এড়ায়নি, আর তার পড়ার খাতায় লেখা মেঘদূতের বিরহকাতর পংক্তিগুলো তার তুতো বৌদির চোখও এড়ায়নি। কিন্তু কি আর করা, বিধি বাম। এমন করে আরও মাস 2 কেটে গেল। সেদিন সবে সবে কলেজে ঢুকেছে হেমন্ত। এমন সময় দারোয়ান এসে বলল, হেমন্ত দাদা, আপনার নামে এখানে চিঠি আছে। আমার চিঠি? এই কলেজের ঠিকানায়? দেখি। এই যে শিবপুর পোস্ট অফিসের সিল। শিবপুর, সেখান থেকে চিঠি দিল কে? সেখানে যেন কে থাকে। ওহো, রানীর দিদির শ্বশুর বাড়ি শিবপুরে না? তেমনটাই তো শুনেছিলাম। তাহলে আরে এই যে হেমন্ত, এখানে দাঁড়িয়ে আছিস যে, ক্লাসে যাবি না? ও মা, তোর হাতে ওটা কি রে? হেই, কার চিঠি? তোর বউয়ের? ও না না, ও কিছু না, অন্য কারো। তুই জানা, আমি আসছি। না না, চল আমার সঙ্গে। চন্দনের পিছন পিছন ক্লাসে এসে বসল বটে, কিন্তু মন বসাতে পারল না হেমন্ত। জল খাওয়ার অছিলায় খানিক বাদে বেরিয়ে এসে এদিক ওদিক দেখে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চিঠিটা খুলল সে। ঠিক যা ভেবেছে তাই, সুন্দর গোটা গোটা অক্ষরে মেয়েলি হাতের লেখা। চিঠির ওপরে ঠিকানাটাও বেশ বড় বড় করে দেওয়া আছে। নিজের মনেই পড়তে শুরু করল হেমন্ত। ভাই হেমন্ত, আমাকে চিনতে পারবে কিনা বলতে পারি না, কারণ একদিন মাত্র বাসর ঘরে আমায় তুমি দেখেছিলে, তাও 8-9 মাস আগে। আমি তোমার দিদি হই, তোমার শ্বশুর মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা। আমার শ্বশুর বাড়ির ঠিকানাটা ওপরে লিখে দিলাম। আমার দিদি শাশুড়ি তোমায় দেখেননি, একবার দেখতে চান। তোমার কলেজ থেকে শিবপুর এমন কিছু দূরে নয়, বড় জোর 1 ঘন্টার পথ। শিবপুর ঘাটে নেমে যাকে আমাদের ঠিকানা জিজ্ঞেস করবে সেই পথ দেখিয়ে দিতে পারবে। তোমার সঙ্গে আমারও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, অতএব যত শীঘ্র পারো অবশ্য একদিন আসবে। বেলা 12টা থেকে 2টোর মধ্যে এলেই ভালো হয়। আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়েই তোমাকে এই চিঠি লিখছি। ইতি আশীর্বাদিকা, তোমার দিদি যামিনী।
পুনশ্চ রানী গতকাল থেকে এখানে আছে। আগামী রবিবার বাবা এসে তাকে নিয়ে যাবেন। এই চিঠির মানে কি? রানী ওখানে আছে বলেই কি দিদি আমাকে ডেকে পাঠিয়েছেন, নাকি শাশুড়ি মাতার জন্য? তাই যদি হয় তাহলে রানীর কথা আলাদা করে উল্লেখ করার অর্থ কি? আচ্ছা, সেখানে গেলে রানীর সঙ্গে সত্যি আমার দেখা হবে কি? দিদি সে ব্যবস্থা করে দেবেন, নাকি তার বাবার মতো তিনিও? আর ভাবতে পারছি না। একবার শিবপুরে যাব, যদি রানীর সঙ্গে দেখা হয়। সারা রাত হেমন্তর ঘুম এলো না। ছটফট করতে লাগলো সে। বুক পকেটে ভাঁজ করে রাখা চিঠিখানা কতবার যে পড়ল আর ছুঁয়ে দেখল তার ঠিক নেই। পরদিন সকাল সকাল উঠে স্নান খাওয়া সেরে কলেজের স্পেশাল ক্লাসের অজুহাতে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল হেমন্ত। ঠিকা গাড়িতে চাঁদপাল ঘাট, সেখান থেকে নৌকোয় শিবপুর। গঙ্গাবক্ষ থেকে শিবপুর দেখতে পেয়েই ব্যাকুল চোখে সেদিকে চেয়ে রইল হেমন্ত। রানীর সঙ্গে সত্যিই দেখা হবে তার, নাকি এবারও শূন্য কপাল নিয়েই ফিরতে হবে তাকে? আনমনে নিজের কপালে একবার হাত বোলালো সে। মনে মনে ভাবতে লাগলো, কথা তো দিয়েছিলেন দিদির বাবা, দিদির তো আর সে দায় নেই। তাহলে দিদি কি একবারের জন্যেও চোখের দেখার সুযোগটুকু করে দিতে পারেন না? নাকি বাবার সত্য রক্ষার জন্য তিনি? আরে মশাই, নামুন নামুন। হা করে কি ভাবছেন? ও, শিবপুর ঘাট এসে গেছে। আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা? 17 নম্বর বিনোদ বোসের গলিটা কোন দিকে একটু বলতে পারবেন? 17 নম্বর উকিলবাবুর বাড়ি? ওই যে সিধে রাস্তাটা, ওইটা ধরে সোজা গিয়ে যে তেমাথা পাবেন, সেখান থেকে ডান হাতের 3টে বাড়ি ছেড়ে পাঁচিলের গায়ে ঠিকানা লেখা আছে। তামশাই, আপনি উকিলবাবুর আত্মীয় বুঝি? হ্যাঁ, আত্মীয়ই বটে। আচ্ছা, অনেক ধন্যবাদ, চলি তবে। অবশেষে 17 নম্বর বাড়িটার খোঁজ মিলল। কবজি উল্টে ঘড়ি দেখল হেমন্ত। বাড়ি থেকে আসতে পাক্কা 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে তার। বন্ধ সদর দরজার কড়া ধরে ডাকাডাকির পর এক ভৃত্য এসে দরজাটা খুলে দিল। তার পরিচয় নিয়ে অন্তপুরের দিকে তারপর চলে গেল সে। ঘরটা একটা বেশ সাজানো গোছানো বৈঠকখানা। সেন্টার টেবিলে কয়েকটা বই পড়ে আছে, তারই একটা নিয়ে পাতা উল্টোচ্ছে হেমন্ত। এমন সময় বাড়ির ভেতর থেকে ডাক এলো। কাজের মেয়ের পিছন পিছন দোতলার একটা ঘরে এসে পৌঁছল সে। এই যে ভাই, চিনতে পারছো? যামিনী দিদি। আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না। আমি এমনিতেই আশীর্বাদ করছি। আর আশীর্বাদের দরকারই বা কি? রানীর সঙ্গে যেদিন তোমার বিয়ে হয়েছে সেদিন থেকেই তুমি তো রাজা মশাই গো। এদের নিয়ে আর পারা গেল না। এই পোড়ার মুখী মেয়ের দল, তোরা আবার জ্বালাচ্ছিস? পালা পালা বলছি। দিদি, বলছিলাম যে চিঠি পাঠিয়ে আমাকে ডেকে আনার কারণটা যদি জানতে পারতাম। কেন বলো দেখি? যদি বলতে পারো একখানা বড় সন্দেশ পাবে। না দিদি, পারলাম না। সন্দেশটা আর আমার ভাগ্যে নেই। তাই তো দেখছি। আচ্ছা, কটা অবধি তুমি এখানে থাকতে পারবে? ওই 2:30-টের সময় আমায় বেরোতে হবে দিদি। তার মানে ঘন্টা 2 আছো। চট করে যাই তবে, দিদিমাকে নিয়ে আসি গে যাই। হেমন্তকে শরবত দিয়ে বসতে বলে এক ছুট্টে যামিনী বেরিয়ে গেল। নিজের বুকের ঢিপ ঢিপটা বেশ ভালো করেই শুনতে পাচ্ছে হেমন্ত। যামিনী দিদিরও কানে যেত নিশ্চয়ই। উফ, কি করে যে এটাকে আটকানো যাবে ভেবেই পায় না সে। ঘন ঘন ঘড়ির দিকে চোখ যায় তার, আঙুল মটকায়। কিসের জন্য যেন উসখুস করতে থাকে। মিনিট 5 পর বাইরের বারান্দা থেকে ঝুমঝুম করে মলের আওয়াজ পেল হেমন্ত। সে ভাবল, যামিনী দিদির পায়ে তো মল নেই, তাহলে এই আওয়াজটা
কোথা থেকে আসছে? দিদিমাকে আনবে বলেই তো গেল যামিনী দিদি, তাহলে মলের আওয়াজটা দরজার বাইরে এসে হঠাৎ থেমে গেল কেন? উঠে গিয়ে কি সে একবার দেখবে? না, পরক্ষণেই তার মনে হলো সেটা শোভন হবে না। অনেক কষ্টে নিজেকে সামলে নিল হেমন্ত, আর ঠিক তখনই সেই ঘরে তরঙ্গ তুলে যামিনী এসে ঢুকল। তোমার ভাগ্যে আজ আর দিদিমা দর্শন ঘটল না ভাই। তার এখনো আহ্নিক সারা হয়নি। অন্য কাউকে তোমার যদি দরকার হয় তো বলো। আর কাউকে চাই? আর কাউকে না, মানে না 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 না। হেমন্তর থতমত অবস্থা দেখে হেসে গড়িয়ে পড়ল যামিনী। তাহা দেখে হেমন্তের মুখ রাঙা হয়ে উঠল। তার বুকের সেই প্রবল ঢিপঢিপ আওয়াজটা তখন আরও বেড়ে গেল। কোনো মতেই নিজেকে আড়াল করতে পারল না সে। যামিনী হাসতে হাসতে বাইরে থেকে একটা নীল শাড়ির পুঁটলিকে টেনে আনলো এবার ঘরের মধ্যে। আপাদমস্তক শাড়ি জড়ানো চেহারাটা দেখে ওই পুঁটলির বাইরে আর কিছুই মনে হলো না হেমন্তর। যামিনী বলল, এই নাও তোমার রানী, নাও ভাই রাজা। রাজা ও রানীর অভিনয় আমরা কেউ আড়ি পেতে শুনবো না, সে আমরা থিয়েটারেই দেখে নিয়েছি। আমি এখন চললাম, নিশ্চিন্ত হয়ে 2টো অবধি তুমি রাজত্ব করো। আমি ততক্ষণ তোমার জন্য জল খাবার তৈরি করি গে। দিদি। চুপ, এখন আর দিদি নয়, সামনে দেখো কে দাঁড়িয়ে আছে। নিশ্চিন্তে থাকো ভাই, কেউ এই ঘরের ধারও মারাবে না। এই আমি দরজা ভেজিয়ে রাখলুম। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। না না, আমি ঠিক আছি, আপনি বসুন। থাক, আমাকে আর আপনি আজ্ঞে করতে হবে না। আমি কি তোমার ভাসুর নাকি? না, বড়রা বলেছেন গুরুজনদের আপনি বলতে হয়। বড়দের কথা আর বলো না তো। তাদের দাপটে নিজের বিবাহিতা স্ত্রীকেও চোরের মতো দেখতে হয়। ভাল লাগে না আমার আর। চুপ চুপ চুপ, বড়দের সম্পর্কে এসব বলতে নেই, ঠাকুর পাপ দেন। আরে রাখো তোমার ঠাকুর। সে আমাদের বিয়ের সময় দেখা হয়েছিল রানী, তারপর এতগুলো মাস আমাদের একবার চোখের দেখাও হয়নি। কথা তো ছেড়েই দাও। এই সব তোমার ঠাকুর দেখতে পাচ্ছেন না? কই, তার একবারের জন্য মনে হলো না যে এই ব্যাপারটা কত বড় একটা অন্যায় হচ্ছে? কি হলো, হাসছো যে? এটা একটা হাসির কথা হলো? বাবা, ঠাকুরের ওপর আপনার এত রাগ? বলি, ঠাকুর যদি না চাইতেন তাহলে এখানে এভাবে আমাদের দেখা হতো? হ্যাঁ হ্যাঁ, মানে তা অবশ্য ঠিক। আচ্ছা রানী, একটা কথা সত্যি করে বলো তো, সেই বউ ভাতের পর থেকে তোমার একবারও আমাকে দেখতে ইচ্ছে করেনি? করেনি? আবার খুব করেছে। তাহলে একবারও বৌদিকে নিয়ে আমার ঘরে এলে না যে? বড় আমি বুঝি সব পারি? এক বাড়ি লোক, মা গো, কেউ যদি দেখে ফেলেন? বৌদিদি বলেছিলেন, কিন্তু আমি যাইনি। কেন, বাবার ভয়? হ্যাঁ, ভয়, আর আর আপনার পড়াশোনার ক্ষতি হবে যে, তাই যাইনি। হ্যাঁ, পড়াশোনা, বইয়ের একটা লাইনও আমার মুখস্থ হয়নি। সারাদিন বই খুলে হা করে বসে থাকি, পড়াটা আর হয় না। এভাবে চললে পরীক্ষায় আমার আর পাশ করতে হবে। জানি। জানো আমার পড়া হচ্ছে না, এই কথা তুমি জানো? কি করে জানলে শুনি? সাহিত্য সমাচার পত্রিকায় আপনার লেখা জগরের বিরহ কবিতাটা আমার দিদি পড়েছে, আর তারপরেই আমাকে এখানে নিয়ে এসে আপনাকে চিঠি লিখেছিল। আর তুমি পড়নি? এত কঠিন কঠিন শব্দের মানে আমি তো বুঝতে পারি না। আমার কাছে তুমি পড়াশোনা করবে রানী, তাহলে তোমার সঙ্গে দেখা করার কোনো বাধা থাকবে না। না না, শ্বশুর ঠাকুর তাতে ভয়ানক রাগ করবেন, আপনার কলেজের ক্ষতি হবে। থাক, আমার আর পড়াশোনা করে কাজ নেই। আমি একাই ভেবে ভেবে মরি, তোমার একটুও টান নেই, এ আমি বেশ বুঝতে পারছি। থাক, তোমাকে আর মিছিমিছি। আপনি কিন্তু খামোকা রাগ করছেন। দিদি কি বলেছে জানেন? আমাকে এখানেই।
দিদিমার আহ্নিক শেষ, এবারে দেখা করতে আসবেন। তোমাদের পালাগান সব মিটেছে ভাই? দিদি আসুন না, আসুন ভিতরে আসুন। এই মেয়ে, যা পালা, দিদিমা এলে কিন্তু কাণ্ড বাঁধাবেন। যামিনীর দিদি শাশুড়ির হাতের আদর আর যামিনীর হাতের লুচি তরকারি সুজির পায়েসের জলখাবার খেয়ে হেমন্ত যখন বেরোলো, তখন তার এতদিনের চাপা উচাটন অনেকটাই শান্ত হয়ে এসেছে। এমন অভাবনীয় যোগাযোগও যে তার কপালে লেখা ছিল, এ কথা সে ভাবতেই পারেনি। ফুরফুরে মনটা নিয়ে ঘাটের দিকে হাঁটতে হাঁটতে হেমন্তর মনে হলো যেন জীবনে এই প্রথমবার প্রিয়তমার উদ্দেশ্যে অভিসার সেরে ফিরছে সে। কিন্তু রানীর শেষ কথাটা তো তার শোনা হলো না। যামিনী যে ঠিক কি বলেছে সে কথাটা জিজ্ঞাসা করার আর সুযোগই পেল না সে। আচ্ছা, কি বলতে পারে? মনে মনে ভাবল হেমন্ত। রানীকে পাকাপাকিভাবে তার সঙ্গে জুড়ে দেওয়ার কোনো উপায় ভেবেছে কি যামিনী? নিশ্চয়ই ভেবেছে, নইলে তার একখানা বিরহের কবিতা পড়েই যে এত নিখুঁত একটা পরিকল্পনা ছকে ফেলতে পারে, তার পক্ষে কি না সম্ভব। না, রানীর সঙ্গে লুকিয়ে দেখা করতে হলে যামিনীকে লজ্জা পেলে চলবে না। এই কথাটা হেমন্ত বেশ স্পষ্ট বুঝতে পারল। সে বুঝল ওই যামিনী রানীর কাছে পৌঁছনোর তার একমাত্র দরজা। বেশ খুশি খুশি মনে গুনগুন করে একটা সুর ভাঁজতে ভাঁজতে বাড়ি ফিরল হেমন্ত। দেখতে দেখতে কার্তিক মাস কেটে গিয়ে অগ্রহায়ণ এসে পড়ল। রানী তার বাপের বাড়িতেই আছে। হেমন্তরও আর কলেজ নেই, ক্লাস লেকচার ইত্যাদি সমস্ত সাঙ্গ হয়েছে। ফাল্গুন মাসে তার পরীক্ষা। কয়েকটা দিন বাড়িতে বসে বৃথাই বই খাতাগুলো নিয়ে নাড়াচাড়া করল সে। তারপর একদিন মরিয়া হয়ে রায়বাহাদুর বাবার কাছে গিয়ে কাঁচুমাচু মুখে দাঁড়ালো হেমন্ত। কিছু বলবে? আগে হ্যাঁ, বলছিলাম যে এই বাড়িতে এত হট্টগোলের মধ্যে আমার পরীক্ষার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। পরীক্ষায় পাশ করার জন্য একটু নিরিবিলি পেলে খুব ভালো হতো। যদি এই কটা মাস কোনো মেসে গিয়ে থাকতে পারতাম। বেশ বেশ বেশ, তো তুমি মন দিয়ে পড়াশোনা করতে চাও, এ তো অতি উত্তম কথা। তা কোন মেসে থাকলে তোমার সুবিধা হয় বলো, আমি সেখানেই সব বন্দোবস্ত করে দেবো। হাতে চাঁদ পেল হেমন্ত। শিবপুরের কাছাকাছি একটা মেসের নাম প্রস্তাব করল সে। সেখানে নাকি থাকা খাওয়া পরিবেশ রাস্তাঘাট ইত্যাদি সবই অতি উত্তম মানের। তার কলেজের সিনিয়রেরা সকলেই সেখানে থেকে ঝুড়ি ঝুড়ি নম্বর নিয়ে এসেছে। ছেলের মুখে সেই মেস সংক্রান্ত এমনতর নানান তথ্য শুনে রায়বাহাদুর বেশ খুশি মনেই সেই মেসের একটি ঘরে ছেলের থাকার বন্দোবস্ত করে দিলেন। এরপর বই খাতা কাপড় জামা এবং আরও কিছু দরকারি জিনিসপত্র নিয়ে খুশি মনে সেই মেসে গিয়ে উঠল হেমন্ত। যামিনীর স্বামী কুঞ্জলাল উকিলের সঙ্গেও ইদানিং তার বেশ ভাবসাব হয়েছে। আজকাল প্রায়ই আদালত ছুটির পরে হেমন্তকে নিজের বাড়িতে জোর করে ধরে নিয়ে যায় কুঞ্জলাল। বলা বাহুল্য, যামিনীরও আজকাল ছোট বোনের জন্য বেশ একটু ঘন ঘনই মন খারাপ করে। সুতরাং তাকে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এসে রেখে দেয় সে। আর তারপরে তাদের বাড়ির দোতলার সেই কোণার ঘরেই রাজারানীর রাজত্ব বেশ ভালোই জমে ওঠে। ফাল্গুন মাসে হেমন্তর পরীক্ষার পরে পুত্রবধূকে নিজের বাড়িতে নিয়ে এলেন রায়বাহাদুর। বৈশাখ মাসে হেমন্তর রেজাল্ট বেরোলো, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও গেজেটের কোথাও হেমন্তর নাম পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পরে কলেজ খুললে রায়বাহাদুর তার ছেলেকে ডেকে বললেন, বাড়ির গোলমালে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, এবার থেকে তুমি মেসে গিয়েই থাকবে। আগে ওই মেসের খাওয়া দাওয়াটা খুব খারাপ। রবিবার সকালে বাড়ি এসে ভালো মন্দ খেয়ে যেও, আর বিকেলে মেসে চলে যাবে। এর যেন অন্যথা না হয়। উফ, এ আবার কি শাস্তি রে বাবা! এবার কি করব আমি?
রানীর সঙ্গে দেখা হবে কি করে? সে তো এই বাড়িতেও একাই পড়ে রইল, কিছু তো জানতেও পারবে না। কি করি? মা, হ্যাঁ ঠিক, মাকে ধরলেই একমাত্র এই বিপদ থেকে পরিত্রাণ মিলতে পারে। এক্ষুনি একবার সেই চেষ্টাই করি। না, হেমন্তর সে চেষ্টাও বিফল হলো। ছেলের মেষ জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা শুনেও রায়বাহাদুরের স্ত্রী তার স্বামীর আদেশের বিরুদ্ধে কিছুই করতে পারলেন না। হেমন্তকে সেই মেসেই যেতে হলো। একমাত্র রবিবার সকালে সে বাড়ি ফিরতে পারে। জলযোগ আর দুপুরের আহারটা তার এই বাড়িতেই জোটে, কিন্তু সেই নিভৃতচারিণীর আঁচলের খুঁটটা পর্যন্ত সে আর দেখতে পায় না। রানীকে যে অন্তঃপুরের কোন মহলে আড়াল করা হয়েছে তার খবরটুকুও পায় না সে। দেখতে দেখতে পুজোও চলে এলো। মনে বড় আশা করেছিল হেমন্ত যে অন্তত বিজয়ার প্রণামটা করতে একবার তার কাছে রানী আসবে, কিন্তু না, সে আশাও ব্যর্থ হলো তার। বিষণ্ণ হেমন্ত এখন সব আশাই প্রায় ছেড়ে দিয়েছে। যখন বাড়ি আসে উদাস হয়ে চুপ করে বসে থাকে সে। কখনো কখনো মাথায় হাত দিয়ে বসে বসে ভাবে। কি যে ভাবে তার সবটা অবশ্য নিজেও জানে না হেমন্ত। খাওয়া দাওয়াতেও আজকাল আর তার রুচি নেই, পোশাকে আশাকে কোনো স্পৃহা নেই। লেখাপড়াটুকু চলছে বটে, তবে সেখানেও বাড়তি কোনো উৎসাহ নেই। জীবন থেকে স্ফূর্তিটাই যেন হারিয়ে গেছে তার। সেদিনও এক রোববার বাড়ি এসে জলখাবারটা খেয়ে নিজের ঘরে চুপ করে বসে আছে হেমন্ত। এমন সময় দরজার কাছে কার যেন একটা খসখস করে আওয়াজ পেল সে। কে ওখানে? দাদাবাবু, আমি মুখ্যদা। আগে আপনার সঙ্গে একটু দরকার ছিল। আমার সঙ্গে? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ দাদাবাবু, বড় কষ্ট করে বড়বাবুর চোখ এড়িয়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে মুখ্যদা? আমার কাছে কি দরকার তোমার? মানে বৌদিমণি যে বড্ড কান্নাকাটি করতেছেন, বলতেছেন এমন কপাল করে এছিলাম যে স্বামীকে একবার নিজের চোখেও দেখতে পাইনি কো। রানী আমার জন্য কাঁদছে? হ্যাঁ। এ কথা তুমি কি করে জানলে মুখ্যদা? আগে দাদাবাবু, বৌদিমণির ঘরেই আমি মেঝেতে শুই কি না, তাই সব টের পাই। কিন্তু কি করব বলুন, আমি হলুম গে ভেতর বাড়ির নোক। আমার তো বাইরে কোনো কাজ নেই কো, তাই আপনাদের ঘরে আসতেও পারিনি। দাদাবাবু, দাদাবাবু, একটিবার আপনি বৌদিমণির সঙ্গে দেখা করুন না, নইলে কাঁদতে কাঁদতে তার চোখের ব্যারাম দূরে যাবে যে। কি করব মুখ্যদা, ভেবে ভেবে আমিও যে পাগল হয়ে গেলাম। দেখা করার মতো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। বাবার করা হুকুম পেরিয়ে যে আমি ভিতরে ঢুকবো তাও সম্ভব নয়। একটা উপায় আছে দাদাবাবু। কি? কোনো একটা রবিবার শরীর খারাপের দোহাই দিয়ে আপনি যদি থেকে যান, তাহলে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আপনাকে ভেতরে নিয়ে আসতে পারি। বৌদিমণিকেও এই কথা বলেছিলুম বটে। তিনি কি বললেন? বৌদিমণি ভয় পাচ্ছেন। ছেলে মানুষ কি না, ওকে দিয়ে হবে নেকো। আপনি যদি পারেন তাইলে হয়। হেমন্ত ভাবল বটে, কিন্তু এই উপায়টা তার মনোপুত হলো না। ধরা পড়ে যাওয়ার ভয় আছে, বাবাকে তার বড্ড ভয়। না, এভাবে হবে না। কি করা যায় ভাবতে ভাবতে মেসে ফিরে গেল সে। এক রাতে রোমিও জুলিয়েট বইখানা পড়তে পড়তে টপ করে একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। যদি একটা দড়ির মই পাওয়া যায়, তাহলে রাত্রির বেলা বাগানের ভেতর দিয়ে রানীর ঘরের পিছন দিকের জানলা পর্যন্ত অনায়াসে পৌঁছতে পারবে সে।
তারপর ওই জানলা গলে সোজা রানীর ঘরে। কেউ কোথাও দেখতে পাবে না, ধরা পড়ারও ভয় নেই। ভাবনাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে মনের ভেতর সেই পুরনো উত্তেজনাটাও আবার ফিরে এলো তার। একটা মই হলেই কেল্লা ফতে। অনেক খোঁজ করে হেমন্ত জানতে পারল 15 টাকা দিলেই সাহেব বাড়ি থেকে সেই রকম দড়ির মই পেতে পারে সে। আর দেরি না করে সেই শুক্রবার গিয়ে মইটা কিনে আনলো হেমন্ত। তারপর রবিবারে একটা ছোট হাত ব্যাগের মধ্যে মইটা লুকিয়ে নিয়ে বাড়ি এসে পৌঁছলো হেমন্ত। মোক্ষদাকে আগেই বলা ছিল তার। বাড়ি ফিরে পকেট থেকে একটা ছোট চিঠি বার করে মোক্ষদার হাতে ধরালো সে। হেমন্তর পরিকল্পনার কথা জানিয়ে রানীকে লেখা চিঠিখানা অন্দরমহলে পৌঁছে দিল মোক্ষদা। কথা রইল রাত 11টা থেকে 11:30টার মধ্যেই রানীর জানলায় টোকা দেবে হেমন্ত। রানী আর মোক্ষদা ছাড়া বিশ্ব সংসারের কেউ আর এই ব্যাপারটা জানতে পারবে না। এই গোটা পরিকল্পনাটা গোপন রাখার জন্য মোক্ষদার হাতেও বেশ ভালো রকম বকশিস তাকে দিতে হলো। তা হোক, তার প্রিয়তমার জন্য সব কিছু করতে পারে হেমন্ত। কোনো কিছুতেই তার আর ভয় নেই। কলকাতায় শীতটা এবার বেশ ভালো রকম পড়েছে। সন্ধে হলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। নেহাত দরকার না পড়লে কেউ আর বিশেষ কোথাও বেরোচ্ছে না। সন্ধে বাড়লেই পথঘাট কেমন ঝুপসি হয়ে আসে। সামনের লোককেই স্পষ্ট করে দেখা যায় না। রায়বাহাদুরের ভবানীপুরের বাড়ির সদর ফটকটা একেবারে রাস্তার ওপর। বাড়ির পেছন দিকটায় বাগান, আর তার দুদিক দিয়ে দুটো পায়ে চলা পথ ঢুকেছে। সে পথে বড় একটা লোক চলাচল হয় না। বাগানের পশ্চিম দিকের রাস্তাটার অপর পারে কয়েকটা সুরকির কল আছে। রাতে সেখানে কেউ থাকে না বললেই চলে। ঘড়িতে তখন রাত 11টা। কাঁসারিপাড়ার মোড়ে একটা ঠিকা গাড়ি থেকে কালো আলোয়ান ঢাকা একটা শরীর নেমে এলো। কচুয়ানকে ভাড়া মিটিয়ে দ্রুত রায়বাহাদুরের বাগানের পিছন দিকটায় গিয়ে দাঁড়ালো সে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ওই শরীরটা আসলে কার। হ্যাঁ, ওই হলো হেমন্ত। মাথা শুদ্ধ মুড়ে গুঁড়ি মেরে এগোচ্ছে সে, পাছে কেউ না দেখে ফেলে। রাস্তাটা যেখানে বাগানের দিকে বেঁকে গেছে সেখানটায় একটা বাড়ির দেউড়িতে একজন কনস্টেবল বসে আছে। গায়ে তার মোটা ওভারকোট, পাশে একটা লণ্ঠন জ্বলছে। পিছন দিয়ে লুকিয়ে অপেক্ষাকৃত একটা অন্ধকার জায়গার সন্ধান করতে লাগলো হেমন্ত। সেই অন্ধকার জায়গাটা দিয়েই পাঁচিল ডিঙোতে হবে। এসব কাজে সে বেশ দড়। জিমন্যাস্টিক, ফুটবল, সাঁতার এসবে সে দারুণ পটু। অন্ধকারে হাতড়ে হাতড়ে একটা সুবিধেজনক জায়গা দেখে পাঁচিল বাইতে লাগলো সে। সামনেই একটা জামরুল গাছ আছে। হেমন্তর ইচ্ছে ছিল পাঁচিল থেকে হাত বাড়িয়ে সেই গাছের একটা ডাল ধরে ফেলবে সে, কিন্তু অন্ধকারে চোখে ঠিক মতো ঠাহর হচ্ছে না। যতই হাত বাড়াচ্ছে সে, ডালের নাগাল আর কিছুতেই পাচ্ছে না। শেষমেশ পাঁচিলটার ওপর উঠে দাঁড়িয়ে পড়ল হেমন্ত, কিন্তু না, গাছের ডালটা সে আর পেল না। বরং তার পায়ের চাপে পাঁচিলের গা থেকে বেশ কিছুটা চাঙর খসে পড়ল। রাত বিরেতে পাড়ার এক ফলচোর এদিক সেদিক ঘুরে বেড়াতো। চাঙর পড়ার ঝুরঝুর শব্দে সে মনে করেছে বুঝি জামরুল পড়ল। গাছটার কাছে আসতে গিয়ে ওপরে পাঁচিলের দিকে তার চোখ পড়তেই কেঁদে কেটে চিৎকার করে সে অস্থির হল। ও বাবা গো, কে রে বাবা? আরে कौन है? क्या है रे? चोर, चोर, एक तो चोर है कांस्टेबल जी। चोर? किधर किधर? ওই हुआ मित्र बाबूদের पांचिल में बैठा है, बैठ के जामरुल खाता है। पांचिल में चोर दिखलाता हूँ उसको, जोड़ीदार हो। ভাঙাইটগুলো ধাক্কায় হাত পায়ের নুন চালগুলো সব উঠে গেল। ঝুলে যাচ্ছে একেবারে। কি আমার বাবার কেউ না দেখে ফেলে, কি বিপদ। ওই যে দোতলায় রানীর ঘরটাতেই শুধু আলো জ্বলছে। যাক বাবা, কিন্তু
ওই অবধি কি করে যে পৌঁছবো। পরনের ধুতিখানা খুলে ফেলে জামরুল গাছে টাঙিয়ে রাখল হেমন্ত। ফুটবল খেলার হাফ প্যান্টের ওপর আলোয়ানখানা কষে বেঁধে ফেলল সে। তারপর ফুল গাছগুলো বাঁচিয়ে আলপথ খুঁজে খুঁজে অতি সাবধানে গুঁড়ি মেরে এগোতে লাগল সে। অর্ধেকটা পথ চলেও এসেছে হেমন্ত, এমন সময় হঠাৎ করেই বাগানের দরজাটা খুলে গেল। 3-4 লোক লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে এসে বলতে লাগলো, अरे चोर कहाँ है कांस्टेबल जी? ये वो जमरुल के पेड़ों के उस पर। लेकिन वहाँ तो कोई भी नहीं है। किधर देखे थे? अरे दिखने में कैसा था वो? अरे वो देखो भाग रहा है। বাগানের ভেতরেই একটা কৃত্রিম পাহাড় ছিল। সেখান থেকে নুড়ি পাথর নিয়ে মহাবীর সিংয়ের দিকে তাক করে ছুঁড়তে লাগলো হেমন্ত। তার কোনোটা যে মহাবীরের গায়ে গিয়ে লেগেছে, দারোয়ানের চিৎকার চেঁচামেচি শুনে সে কথা বেশ ভালো করেই বুঝতে পারল হেমন্ত। মহাবীর ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল। তাতে ফল হলো অবশ্য উল্টো। রায়বাহাদুরের ঘরের জানলা খুট করে খুলে গেল। এই বেমক্কা চেঁচামেচিতে তার ঘুম ভেঙে গিয়েছিল। বজ্রগম্ভীর কণ্ঠে তিনি হাঁক দিলেন, কি হয়েছে রে মহাবীর? बाबूजी, ये बगान में एक तो चोर घुस आया। पत्थर मार के हमें भगाना चाहता है वो। কি চোরের এত বড় সাহস? পাথর মারছে? আচ্ছা দাঁড়া, আমি বন্দুকটা নিয়ে আসছি। এই মেরেছে। এবার বাবা এসে বললে আর রক্ষে নেই। না না না, বাগানের মধ্যে এটা বিপজ্জনক। রানীর শোয়ার ঘরের জানলাটা বরং কাছে। ওই দিকের একটা গাছে মইটা লাগিয়ে দুর্দার করে উঠে পড়তে পারলেই হলো। না না, বাবা আসার আগেই কাজটা সারি। রানীর ঘরের জানলার নিচে দাঁড়িয়ে এবার 2-3 বারের চেষ্টায় তার দড়ির মইটাকে একটা গাছের ডালে আটকে ফেলল হেমন্ত। তারপর দুলতে দুলতে উঠতে শুরু করল। জানলার কাছাকাছি পৌঁছে গেছে যখন, তখন নিচ থেকে রায়বাহাদুরের বন্দুকের গুরুম শব্দটা শুনতে পেল সে। আশপাশ থেকে লোকজনের হইচইও শোনা গেল। চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলতে মহাবীর সিংয়ের আর জুড়ি নেই। সে তখনও পরিত্রাহী চেঁচিয়ে যাচ্ছে। এই এত হট্টগোলের মধ্যেই রানীর জানলার দিকে চোখ পড়ল রায়বাহাদুরের। তিনি চেঁচিয়ে উঠলেন, কে রে ওখানে? কে? নেমে আয়, নেমে আয় বলছি, নইলে গুলি ছুঁড়ে শেষ করে দেবো। অত ছাড়া পাজি, নেমে আয় বলছি। নাম। हुजूर, वही है, चोर उस तरफ गया रे। প্রবল চিৎকার চেঁচামেচির মধ্যে হেমন্ত প্রাণপণে মই বেয়ে রানীর জানলা পর্যন্ত পৌঁছে গেল। আর তারপর জানলায় প্রাণপণে টোকা দিতে লাগলো। এই রানী, জানলা খুললো। রানী, দাদা বাবু, এদিকে এদিকে, এদিক পানে, আগে চট করে। হ্যাঁচকা টানে মইটা সরিয়ে নিয়ে জানলা গলে ভেতরে ঢুকে গেল হেমন্ত। জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এদিকে নিচ থেকে রায়বাহাদুর চেঁচিয়ে উঠলেন, চোরটা ঘরে ঢুকে পড়েছে, সবাই মিলে ভেতরে চলো, জলদি জলদি। बहुत मार मारेंगे आज। चलो चलो सब चलो, दरवाजा खोलो। সদল বলে বাড়ির মধ্যে ঢুকে এলেন রায়বাহাদুর। সেপাই, পেয়াদা, দারোয়ানেরা সবাই সিঁড়িতে দাঁড়িয়ে রইল। দোতলায় উঠে বন্দুক বাগিয়ে পুত্রবধূর ঘরের দিকে চললেন রায়বাহাদুর। দুমদুম করে দরজায় ধাক্কা দিতে লাগলেন। এই কে আছো এই ঘরে? দরজা খোলো, খোলো বলছি। মোক্ষদা, শুনতে পাচ্ছ না? আগে বড় বাবু, খুলতেছি। আপনি এত রাতে? থামো, এই ভেতর মহলে? চুপ। ও বাবা রে, বন্দুক! পথ ছাড়ো। সেই চোর হতচ্ছাড়া কোথায় সে? ভয় কাঁপতে কাঁপতে দরজা থেকে সরে দাঁড়ালো। বাবা রে! ক্রুদ্ধ বাঘের মতো লাফিয়ে ভেতরে ঢুকলেন রায়বাহাদুর। ভেতরে এসে কি দেখলেন তিনি? দেখলেন মেঝের ওপর তার পুত্রবধূ মূর্ছিত হয়ে পড়ে আছে, আর বিছানায় আপাদমস্তক কম্বল চাপা দিয়ে শুয়ে আছে সেই চোর। একবার জ্বলন্ত দৃষ্টিতে মোক্ষদার দিকে তাকালেন রায়বাহাদুর।
তারপর ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, মোক্ষদা, দরজা দিয়ে দে। বলেই বন্দুক এবং মাথা দুই নামিয়ে ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। बाबू बाबू चोर चोर। क्या हुआ? चोर को? মলজা, এই সর দেখি, সর তো। বলি বাবু চলে গেল। আরে রে দাঁড়াই রে, সর তো। পাইক, বরকন্দাজ, লেঠেল, পুলিশ সবাইকে হঠিয়ে দিয়ে রায়বাহাদুর নিজের ঘরে ঢুকে তার সামাজিক সমস্যা সমাধান বইখানার বাল্যবিবাহ চ্যাপ্টারটির খসড়া খুলে বসলেন। সেখানে 24 বছর টিকেটে 20 এবং 16 বছর টিকেটে 13 করে দিলেন। তারপর সম্পূর্ণ লাইনটি এই রকম দাঁড়ালো: স্বামীর 20 এবং স্ত্রীর 13 বছর বয়স হলেই উভয়ে দাম্পত্য জীবন যাপন করতে পারবে। শোনা যায় রায়বাহাদুরের সেই বইখানার কাটতি নাকি এরপর বহুগুণ বেড়ে গিয়েছিল, আর কলেজের সব কটা পরীক্ষায় হেমন্তর নামটা গেজেটের একেবারে ওপরের দিকে শোভা পেত। ফলে শিবপুরের মেসবাড়ির আর কোনো প্রয়োজনই রইল না। সব শুনে রানীর বাবা দুর্গাচরণ বাবু আগামী বছরের জামাই ষষ্ঠীটা বেশ ধুমধাম করেই করবেন বলে মনস্থ করলেন। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, যামিনী দিদিকে একটা দারুণ শাড়ি কিনে দিয়েছে হেমন্ত। মোক্ষদাও অবশ্য নতুন একটা দূরে পার আদায় করে ছেড়েছে, নইলে কি আর দাম থাকে তার। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা নিষিদ্ধ ফল অবলম্বনে আজকের গল্প একটুকু ছোঁয়া লাগে। আজকের প্রশ্ন: রানীর ঘরে আপাদমস্তক চাপা দিয়ে কে শুয়েছিল? গত সপ্তাহের মৌরি ফুল গল্পের প্রশ্ন ছিল, সুশীলার মৃত্যুর পর কিশোরী কোথায় চাকরি পেল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সুমি ডাকুয়া, আরতি নাথ, মধুমিতা ব্যানার্জি, তুহিনা মিত্র, বিউটি বর্মন, ফারজানা সিমিন, সমীরণ মাইতি, শুভঙ্কর সিং, মিঠু মণ্ডল ও কুন্তলা সিংহ রায়। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।